এখন আছি ওয়েস্ট বেঙ্গলের সবথেকে উচ্চতম শৃঙ্গ সান্দাকফুতে, আর ওদিকে সূর্যি মামা উঠে গেছে। ঠান্ডায় পুরো কাঁপছি, মানে কি যথেষ্ট প্রোটেকশন আছে, কিন্তু প্রচুর হাওয়া হচ্ছে। মানে ওই যে ওপরে উঁচু টিলাটা, ওই ওপরে ওখানটা আমরা গিয়েছিলাম সানরাইজ দেখতে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে সান্দাকফু ট্যুরের সেকেন্ড ডেজ, আর এখন আমরা আছি হচ্ছে মানেভঞ্জনে। আর এখানে যে গ্লোরি হোমটার কথা বলেছিলাম, হোমস্টে, তো সেখান থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি। আর এখানে ব্যালকনি থেকেই আমি ভিডিওটা শুরু করেছি আর কি। তো আজকে আমরা যাব মানেভঞ্জন থেকে সোজা সান্দাকফু। আর সান্দাকফু যাওয়ার পথে আমরা যে সব সাইট সিনগুলো আছে সেই সিনগুলো দেখতে দেখতে যাব। তো এখন আমাদেরও রেডি, আর আমরা এখন বেরিয়ে পড়বো সান্দাকফুর উদ্দেশ্যে। আর এই গাড়ি যখন ওই ট্রাভেল বুক করবেন, কোন ট্রাভেলে আপনি যেতে চান, তো সেই ট্রাভেলের সাথেই গাড়িও বুক করা যায়। ল্যান্ড রোভার আছে আর বোলেরো গাড়ি আছে, তো আপনারা সে সব কিছুরই ভাড়া সমেত আপনারা দেখে সেই মতো আপনারা বুক করতে পারেন। মানেভঞ্জন থেকে ঠিকঠাক ব্রেকফাস্ট করে পর্যাপ্ত পরিমাণে জল আর স্ন্যাক্স নিয়ে আমরা রওনা দিয়েছিলাম, কারণ উপরে যেহেতু অফবিট জায়গা, সেই জন্য খাবার দাবারের দাম খুবই বেশি। আপনারা চাইলেই যে সবটা পছন্দ মতো পেয়ে যাবেন সেটাও কিন্তু নয়। মানেভঞ্জন থেকে যাওয়ার পথে যে সাইট সিনগুলো পড়ে, তার মধ্যে প্রথমেই যেটা পড়বে সেটা হচ্ছে চিত্রে। চিত্রে হচ্ছে উত্তরবঙ্গের ছোট্ট একটি গ্রাম, যেটা নেপাল সীমান্তে অবস্থিত। আর মানেভঞ্জন থেকে 3 কিলোমিটার দূরে এই চিত্রে অবস্থিত, চারিদিকে সবুজ দিয়ে ঘেরা একটি গ্রাম, আর যেখানে স্লিপিং বুদ্ধকে খুব সুন্দরভাবে দেখা যায়। তো নেচারটা তো দারুণ। আপার চিত্রে থেকে হাঁটতে হাঁটতে আমরা চলে যাব লোয়ার চিত্রেতে, যেখানে মনেস্ট্রি আছে স্লিপিং বুদ্ধের। আর চারিদিকে নানা সুন্দর সুন্দর ফুল। প্যাকোটা, এখানকার মন্দিরগুলোকে প্যাকোটাই, হ্যাঁ, তুলতে হবে। চারিদিকে যে ফুল রয়েছে, ফুলের বাগান, সেটা হচ্ছে রডোডেনড্রন ফুল, যেগুলো ওখানকার পাহাড়ি ফুল। ঘোরার পর আমরা যাব টংলু আর টুমলিংয়ে, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে ভালোভাবেই দেখা যায়, যদি ওয়েদারটা বেশ ভালোই থাকে। মানেভঞ্জন থেকে টংলুর দূরত্ব হচ্ছে 11 কিলোমিটার। টংলু হচ্ছে ছোট্ট একটি গ্রাম। যারা সান্দাকফু ট্রেকিং করেন তারা টংলুতে এসে অনেক সময় স্টে করেন, আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা মোটামুটি দেখা যায় যদি স্কাই থাকে। তো আছি, তো এখানের ওয়েদারটা আজকে পুরো ক্লিয়ার স্কাই। 6-7 দিন পুরো মেঘে পুরো ঢাকা ছিল, যার জন্য এরকম ক্লিয়ার স্কাইটা ছিল না। আজকে উই আর লাকি, যার জন্য ক্লিয়ার স্কাই, যেটা পাশটা পুরো দেখা যাচ্ছে। আপনারাও দেখুন। টংলুতে থাকার জায়গা কিন্তু খুবই কম, কিন্তু টুমলিংয়ে আবার থাকার জায়গা বেশ আছে, গেস্ট হাউস পাওয়া যায়। আর টংলুতে যারা থাকেন মোটামুটি টেন্টে থাকেন, বা 2 থেকে 3টে হোমস্টে পাওয়া যেতে পারে, কিন্তু টুমলিংয়ে অনেকগুলোই হোমস্টে আছে। টুমলিং থেকে আমরা কিছু পেট পুজো করে নিয়ে তারপর আবার বেরিয়ে পড়ছি সাইট সিইংয়ের উদ্দেশ্যে, যেটা হচ্ছে কালী বকরির দিন। পথে রয়েছে হিমালয়ান রেড পান্ডার রাজ্য, যেটা হচ্ছে সিঙ্গালিলা ন্যাশনাল ফরেস্ট। এই হচ্ছে ইন্ডিয়ার সবথেকে বড় রিজার্ভ ফরেস্ট।
চলে এসেছি কালীপোখরি। এটি হচ্ছে কালীপোখরির লেক, যেটা বৌদ্ধদের সাধারণত একটি পবিত্র লেক বলা হয়ে থাকে। আর লেকের ওপরে যে কালারিং ফ্ল্যাগগুলো দেখছেন, এগুলো হচ্ছে বৌদ্ধদের যারা যদি কোনো প্রিয়জন মারা যান তাদের উদ্দেশ্যে একটা মেসেজ ওই ফ্ল্যাগে লেখা থাকে। নাম হচ্ছে কালীপোখরি, তার ওপরটা যাবো আমরা এখন ওই উপরে। কালী মানে হচ্ছে কালো আর পোখরি মানে হচ্ছে লেক। নেপালিয়ানরা এখানে কালা পোখরি বলে থাকেন। এখানে যারা থাকেন সবাই বৌদ্ধ ধর্মাবলম্বী, আর তারা জলকে খুব পবিত্র বলে মনে করে, কারণ এত ওপরে জল পাওয়াটা খুবই দুষ্কর ব্যাপার। তাই যেখানেই জল বা লেক টাইপের পান সেটাই হচ্ছে পবিত্র বলে মনে করেন। আর একটা রাস্তাটা পুরো উঠে গেছে ওপরে, এটা যাচ্ছে আমাদের সামনে দিয়ে, মানে আলাদাই ব্যাপার। মূলত ট্রেকারদের জন্যই এই গ্রামটা একটু একটু করে পরিচিত হয়ে উঠেছে। এখান থেকে আরও 7 কিলোমিটার ওপরে গেলে তবেই দেখা মিলবে সান্দাকফু। চলুন তাহলে এবার সরাসরি সান্দাকফুতেই যাওয়া যাক। কালীপোখরির পর থেকে সান্দাকফু যাওয়ার রাস্তাটা খুবই খারাপ, চড়াই উতরাই রাস্তা খুবই বেশি, আর গাড়িতে প্রচুর পরিমাণে ঝাঁকুনি হয়। ফরেস্টের অ্যানিমালসরা যেহেতু স্বাধীনভাবে ঘোরাফেরা করে, তো সেই জন্য এখানে রাস্তাঘাট এভাবে ঢালাই করে পিচ বাঁধানো তৈরি করা হয়নি। আর সারাদিনে এখানে 6 থেকে 11টা গাড়ি অ্যালাউড হয়। আর আগে তো সান্দাকফুতে গাড়ি করে কেউ যেত না, শুধু ট্রেক করেই যেত। তো এখন মোটামুটি গাড়ি চলাচলের রাস্তাটা তৈরি হয়েছে। সান্দাকফু যাওয়ার জন্য যে রোড পারমিটের ব্যাপার আছে সেটা আমরা মানেভঞ্জন থেকে কমপ্লিট করে এসেছিলাম, কিন্তু প্রতি পদক্ষেপেই আমাদের আর্মিদের কাছে আধার কার্ডের জেরক্স দিয়ে পারমিট নিতে হচ্ছিল, যেহেতু আমরা নেপাল বর্ডারে চলে যাচ্ছি। এখন আমরা সান্দাকফুতে পৌঁছে গেছি, আর পাহাড়ের উপর এটা হচ্ছে আমাদের হোমস্টে সানরাইজ। রুম থেকে বাইরের ভিউটা ছিল ঠিক এই রকম। আমরা যখন সান্দাকফু পৌঁছেছিলাম তখন ঘড়িতে বাজে দুপুর 2টো, আর আমরা সেখানে ফিরে লাঞ্চটা সেরে নিয়েছিলাম। নিয়ে তারপর আমরা যাব সানসেট দেখতে আলেগ্রাম। হোটেল থেকে মোটামুটি 10-15 মিনিট গাড়িতে গেলেই চলে আসবো আলেগ্রাম। সেখান থেকে সানসেট দেখা যায়, আর এখানে অনেকেই হেঁটেও আসতে পারেন। এটা মোটামুটি ওই আধ ঘন্টা মতো সময় লাগে। রাতটা আমরা সান্দাকফুতেই থাকবো, আর কাল সকালবেলা দেখতে যাব সানরাইজ। এখন বাজে সকাল 5:30 থেকে 6টা, আর সবে একটা আভা শুরু হয়েছে। আর আমরা হোটেল থেকে প্রোটেকশন নিয়ে বেরিয়ে পড়লাম সানরাইজ দেখার উদ্দেশ্যে। মোবাইল মনে উড়ে যাবে হাওয়ায়। পুরো চূড়ার উপরে পুরো বসে আছি, আর নিচে থেকে সানরাইজ দেখার জন্য উপরে চলে এসেছি। সানরাইজ যা দেখি না দেখি হয়েছে, কিন্তু মানে উপরের যে সিনারিটা জাস্ট ওয়াও। এই যে সূর্যি মামা সবে দেখা দিয়েছেন। সানরাইজের একেবারে শুরু থেকে সূর্য পুরো উঠে যাওয়া অবধি আমরা ওই পাহাড়ের চূড়াতেই আমরা ওয়েট করব, আর দৃশ্যটা আমরা পুরোপুরি উপভোগ করব। আর মানে 120
35 কিলোমিটার বেগে মনে হয় হাওয়া হচ্ছে, মানে ফোন টোন পুরো কাঁপছে হাওয়ায়, কারণ এতটা উপরে আছি আমরা। মানে সিনটা জাস্ট ওয়াও, মানে ওই ওপরের যে মানে চূড়াটাও দেখা যাচ্ছে মাউন্টেনের, আর পুরো মেঘ সব মিলেমিশে একদম দারুণ লাগছে। হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে উচ্চতম শৃঙ্গ। এটার উচ্চতা হচ্ছে 11,919 ফুট। আর এখান থেকে 4টি পাহাড় দেখা যায়, মাউন্ট এভারেস্ট, লোটসে, মাকালু এবং কাঞ্চনজঙ্ঘা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে হচ্ছে ওই 7:30টার মতো। আমাদের মর্নিং অবশ্য অনেক সকালে হয়েছে, তখন বাজে মনে হয় 4:30-5টা। তো আমরা হচ্ছে ওই উঁচু টিলাটায় গিয়েছিলাম। আচ্ছা, ওই যে ওপরে উঁচু টিলাটা, ওই ওপরে ওখানটা আমরা গিয়েছিলাম সানরাইজ দেখতে গেছিলাম। তো তারপর ফ্রেশ হয়ে এখন আমরা নিচে নেমেছি। এখন হচ্ছে ব্রেকফাস্ট করবো, করে তারপর বেরোনো হবে। হ্যাঁ, ওই চাউমিন দিচ্ছে। কোথায় গাড়ি? এটা তো খাওয়া হচ্ছে। তো ব্যাপার এখান থেকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘাটা দারুণ বোঝা যাচ্ছিল ভিউজটা। এখন খুব একটা নেই, কারণ এখন ক্রমশ যাচ্ছে আর প্রচুর হাওয়া, মানে 130 কিলোমিটার মানে বেগে আর কি হাওয়া বইছে। আর তখন এই কাঞ্চনজঙ্ঘাটা, এখন তো মেঘে ঢেকে গেছে, তখন কাঞ্চনজঙ্ঘাটা মানে দারুণ লাগছিল ভিউজটা সকালের দিকটা। তো এটাই হচ্ছে ব্যাপার, মানে ফোনগুলো কাঁপছে, এতটাই হাওয়া। তো এখন আমরা ব্রেকফাস্ট করব, করে আবার বেরিয়ে যাব। আমরা যাব আজকে লেপচা জগৎ। তো চলুন, ব্লগের সাথে থাকুন, দেখতে থাকুন। দেখো, সাধারণত দুটো টাইম আসা খুবই ভালো। একটা হচ্ছে নভেম্বর-ডিসেম্বর, যে সময় বরফে পুরো ঢাকা থাকে, আর আরেকটা হচ্ছে মার্চ থেকে এপ্রিল। এই টাইমটা বিভিন্ন রকম পাহাড়ি ফুলের সৌন্দর্যে ভরা থাকে আর স্কাই মোটামুটি ক্লিয়ার থাকে। তো এখন আমরা এই টাইমটা এসেছিলাম, যে সময় খুব সুন্দরভাবে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখেছি আর সানরাইজও খুব ভালোভাবে দেখেছি। আর এখন আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব লেপচা জগতের দিকে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এরপর আবার লেপচা জগতের ব্লগে দেখা হবে পাইন বনের জঙ্গলে। তো চলুন, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড বাই।